আজকে তুমি কোনো গসিপ দাও আমাদেরকে। নিজের আইডেন্টিটি আড়ালে রেখে আরেকটা মানুষকে খারাপ বলাটা ইটস ভেরি ইজি। ডিস্টারবেন্স বরং আমাকে আমার ইন্ডাস্ট্রির লোকজন কিছু করেছে। আমার কোনো দিক থেকে ফিল্মের ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো রিলেশন ছিল না যেখান থেকে আমার সামহাউ কাইন্ড অফ ইচ্ছেটা থাকবে দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। আমার ফার্স্ট 10 মিনিট লাগে ডিসাইড করতে যে আমি ছবিটা করব না। এটাই হাত রেখে বলতে পারি। দেবকে তো ওরা অলরেডি তখন ডিসাইড করে ফেলেছিল, তো দেবের অপোজিটে ওরা একজনকে চাইছিল। আমার প্রেম নিয়ে কোনোদিনই গসিপ শোনা যায় না। নমস্কার, ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউস। ক্যাফে হাউসে আজকে আমরা আড্ডা দিচ্ছি পায়েলের সাথে। পায়েল সরকার আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, মানে একাধারে মাস কমার্শিয়াল ছবি, আবার অপর দিকে একাডেমি অফ ফাইন আর্টসের মতো। আমি সবচেয়ে মানে সাম্প্রতিক উদাহরণটা দিচ্ছি, অত্যন্ত মানে যাকে বলে খুব মনস্তাত্ত্বিক ছবি বলে যদি কিছু থেকে থাকে সেরকম ছবি। দুয়ে সমানভাবে সাবলীল একজন অভিনেত্রী পায়েল। আমি শুরুতেই তোমাকে যেটা জিজ্ঞেস করব, ধরো একাডেমি অফ ফাইন আর্টস যখন তোমাদের কাছে বা তোমার কাছেই প্রথম ছবিটার আইডিয়াটা জানানো হলো, অফার গেল, বা when the idea was presented to you, তোমার কি প্রথমে শুনে মনে হয়েছিল যে ছবিটা নিশ্চয়ই তোমার আন্দাজ করেছিলে যে একটু অন্যরকমের ছবি হবে, যে কারণে তুমি বা তোমরা সবাই মানে এগিয়ে এসে একটা মানে কার্যত বিনা পারিশ্রমিকে, আমরা যতদূর জেনেছি বিভিন্ন ইন্টারভিউ থেকে, তোমরা সবাই ছবিটা করতে চেয়েছিলে, নিশ্চয়ই তোমরা তার মধ্যে অন্য কিছু একটা তো হবে আশা করেছিলে, কিন্তু এতটা হবে ভেবেছিলে? দেখো, ওরকম ভাবে তো মেজার করা যায় না। আমরা যেটা আমার ক্ষেত্রে হয়, আমি ধরো আমার অলমোস্ট 20 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে। তো এখন উইথ এক্সপিরিয়েন্স টাইম যাই বলো, সেটার সঙ্গে সঙ্গে এখন যেটা হয় যে একজন ডিরেক্টর বা রাইটার যদি কোনো একটা গল্প নিয়ে আসেন এবং নারেট করতে শুরু করেন, আমার ফার্স্ট 10 মিনিট লাগে ডিসাইড করতে যে আমি ছবিটা করব না করব না। ওই 10 মিনিটে যদি ছবিটা আমাকে এক্সাইট করে, আই গো ফর দ্যাট ফিল্ম। আর যদি ওই 10 মিনিটে আমার মনে হয় যে না, আমার ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না, আমি অ্যাজ আ অডিয়েন্স বলো বা যাই বলো, যে আমি গল্পটা যখন শুনছি, আমি যখন সেই ইন্টারেস্টটা পাচ্ছি না, আমার তখন মনে হয় আমার অডিয়েন্সও পাবে না, এই 10 মিনিটটা ফেল করে গেছে, দেন আই ডু নট গো ফর দ্য ফিল্ম। এটা আমার বলতে পারো মানে 11 মিনিট থেকে ডিরেক্টর যেগুলো বলে ওর মতো বলে যাচ্ছে, তুমি অন্য কথা ভাবো। হ্যাঁ, তারপর আমি জানি, মানে আমি নেহাত ওনাকে বলতে পারছি না মুখের উপর যে আমি আর শুনতে পাচ্ছি না। বাট এই ছবিটার ক্ষেত্রে ইনফ্যাক্ট আমাদের ডিরেক্টর জয়ব্রত দাস, ও ফার্স্ট এসেছিল আমার কাছে গল্পটা নিয়ে, এবং ও প্রথম কথাটা ছিল যে আমরা SRFTI স্টুডেন্টরা মিলে ছবিটা বানাচ্ছি, দিদি তুমি কত টাকা নাও আমি জানি, কিন্তু আমি দিতে পারবো না তোমাকে, কিন্তু আমি চাই তুমি ছবিটা করো। আমি মানে এইটা ছিল ওর ফার্স্ট ইন্টারাকশন আমার সঙ্গে। আমি বললাম একদম। আর আমার নিজের না, আমার সবসময় মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশন যারা কাজ করছে, আই অলওয়েজ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দেম, কারণ ওরা এত ফ্রেশ আইডিয়াস নিয়ে আসে, কোনো ব্যাগেজ থাকে না ওদের, দে ওয়ান্ট টু প্রুভ দেমসেলভস, এতটা প্যাশন ডেডিকেশন থাকে ওদের মধ্যে না, ওটা কাজ করতে করতে আমাদের মধ্যেও চলে আসে। সো এনিওয়ে, ও তারপর আমাকে মনে আছে আমাকে বললো আমি আরেকদিন এসে তোমাকে গল্পটা শোনাবো, আজকে শোনাবো না। আমি বললাম ঠিক আছে। ও আরেকদিন এলো সন্ধ্যেবেলা, অনেক পেন ড্রাইভ অনেক কিছু নিয়ে এলো, 3 ঘন্টা আমাকে নারেট করেছিল বসে বসে উইথ দ্য রেফারেন্সেস অফ দ্য সিনস অ্যান্ড দ্য শর্টস, যে তোমার এই শটটা আমি এরকম ভাবে ভাবছি, তোমার এই ইন্ট্রোডাকশনটা আমি এরকম ভাবছি, এই শটটা আমাকে কোনো একটা পার্টিকুলার ছবির একটা সিন দেখালো যে এই সিনটা আমি কাইন্ড অফ এরকম ভাবছি, তোমার লুকটা আমি এরকম ভেবেছি, ইট ওয়াজ হিজ আইডিয়া টু কাট মাই হেয়ার শর্ট। তো মানে আমি আই ওয়াজ সো থ্রিলড বাই দ্য নারেশন and the way it was presented and everything. তারপর আমরা যখন ফ্লোরে গেলাম, ইট ওয়াজ আ হেল অফ অ্যান এক্সপিরিয়েন্স। মানে আমরা সবাই, আমি, রুদ্রদা, সৌরভ, রাহুল, ঋষভের সঙ্গে আমি ফার্স্ট টাইম কাজ করলাম, সুদীপ দা, এই পুরো টিমটা, ইট ওয়াজ সো নাইস। এরা সবাই এত ভালো, মানে এত সাকসেসফুল অ্যাক্টার্স। অ্যাট দ্য সেম টাইম আরেকটা টিম যেটা টেকনিক্যাল টিম, মোস্টলি দে আর সো ফ্রেশ, সো নিউ। ওদের অনেক কিছুর বাজেট নেই, অনেক কিছু যেগুলো আমরা পরে সিজি করি, ওই সিজিগুলোর ওদের বাজেট ছিল না। তো ওরা সব কিছু ওগুলো যেরকম ব্লাড শেড যেগুলো দেখানো হয়েছে ছবিতে, ওরা ওগুলো প্র্যাকটিস করেছে, যে বেদ্য শট যখন মাথায় হাতুড়িটা মারা হবে, মাথায় যখন দরজাটা মারা হবে, ওটার সাথে সাথে রিদমে ওই রক্তর ছিটেটা যাবে, এগুলো সব ওরা আগে প্র্যাকটিস করেছিল। মানে ইউ হ্যাভ টু কাইন্ড অফ, ইট ওয়াজ কমেন্ডেবল দ্য ওয়ে দে প্রেজেন্টেড ইট, মানে ওদের ওই ডেডিকেশন, প্যাশনটা, ইট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার।
তো আমি তোমাকে এখানেই জিজ্ঞেস করছি, তুমি যেরকম বললে যে কোনো একটা ছবি নারেশন যখন তুমি শুনছো প্রথম 10 মিনিটের মধ্যে তুমি সাধারণভাবে সিদ্ধান্ত নিয়ে নাও, আচ্ছা কখনো এরকম হয়েছে যে প্রথম 10 মিনিটে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা ভুল হয়েছে পরে, মানে ইন দ্য সেন্স আমি ধরো বলছি, দুটোই আমি জিজ্ঞেস করছি যে ধরো তো প্রথম 10 মিনিট শুনে তোমার ছবিটাকে যেরকম হবে বলে তোমার মনে হয়েছিল, বলে তুমি সম্মতি দিয়েছিলে, আলটিমেটলি ছবিটা সেরকম হয়নি, বা কোনো একটা ছবি তোমার 10 মিনিটে ভালো লাগলো না, তুমি না বললে, পরে ছবিটা তৈরি হয়ে যাওয়ার পরে তোমার মনে হলো যে না 12 মিনিট শুনলে ভালো হতো? না, তোমার সেকেন্ড প্রশ্নটার উত্তর আগে দিই। যেটা আমি 10 মিনিট শুনে না বলেছি, সেই ছবিটা নিয়ে গুলো নিয়ে আমার কোনো রিপেন্টেন্স হয়নি। পরে যখন সেগুলো আমি দেখেছি, সত্যি মানে একেবারেই হয়নি। এটা গীতায় হাত রেখেও বলতে পারবে তো? একদম গীতায় হাত রেখে বলতে পারি, এটা আমার কোনোদিনও হয়নি। বিকজ আমার ওই 10 মিনিটের মেজারমেন্টটা ভুল হয় না জেনারেলি, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, বাট এরকম হয়েছে যে অনেক ছবি আমি 10 মিনিট শুনে ভালো লেগেছিল, কিন্তু পরে যখন এক্সিকিউশনটা হয়েছে, ইট ওয়াজ নট লাইক দ্যাট 10 মিনিটস। Okay. সেটা হয়েছে। সেটা সেটা হয়েছে। হয়েছে। কিন্তু কোনো ছবি ছাড়ার জন্য তোমার রিগ্রেট তোমার সেই অর্থে নেই? না, না, আচ্ছা। মানে যে ছবিগুলো আমি ছেড়েছি সেটা, সেই ছবিগুলো পরে যখন দেখেছি আক্ষেপ করার মতো কিছু হয়নি। কিছু হয়নি। আর ধরো, আর তোমার এখন তুমি যেরকম বললে প্রায় 20 বছর ধরে তুমি অভিনয় করছো, তো এখন তোমার তো একটা ইনস্টিংক্ট বা একটা মানে ভিশন তৈরি হয়ে গেছেই, স্বাভাবিক, তুমি যেটা বললে যে ভিশন থেকে, যে ইনস্টিংক্ট থেকে তুমি একাডেমি অফ ফাইন আর্টস চুজ করেছিলে। কিন্তু তুমি যখন প্রথম, মানে আমি যতদূর জানি তুমি তখন খুবই ছোট, মানে যাদবপুরে জাস্ট পড়াশোনা করছো, সেই সময় তুমি ছবি করা শুরু করো। সেই সময় তুমি ডিসিশনটা কীভাবে, মানে আমি, মানে আই উড এজিউম যে একটা হয় ওই সময় তুমি যেহেতু তুমি অভিনয় করতে চাও, একটা সুযোগ এসছে, তুমি অতটা জাজ না করেই তুমি মানে একটা সুযোগ হিসেবেই সুযোগটাকে নেওয়া, যে ক্যারিয়ারটা টেক অফ করুক। ব্যাপারটা কি শুরুর দিকে সেরকমই ছিল নাকি তখনও? আবার আমি এই কারণে প্রশ্নটা করছি যে তুমি আবার ইনসিডেন্টালি তুমি ফিল্ম স্টাডিজের ছাত্রীও ছিলে, মানে ফিল্ম স্টাডিজ পড়তে আমার পাস সাবজেক্ট ছিল। তো ফিল্ম স্টাডিজে তুমি যেটা পড়ছো সেইটা কি সেই সময় কোনোভাবে, মানে আজ যে সিদ্ধান্ত তুমি তোমার অভিজ্ঞতা থেকে নিচ্ছ, সেটা কি সেই সময় তোমার একাডেমিক নলেজ থেকে নিতে, বা এরকম কোনো ব্যাপার আছে কি? না, একদম না। কারণ মানে ফিল্ম স্টাডিজ তোমার কোনোভাবে এটার সাথে কোনো সম্পর্ক? সেইভাবে নয়, কারণ প্রথম কথা তো আমি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে কাজ করতে শুরু করেছি, অ্যান্ড আমি কমপ্লিটলি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি। আমার মা বাবা, বোথ মাই প্যারেন্টস আর ব্যাংকার্স, ঠিক আছে? তো আমার কোনো দিক থেকে ফিল্মের ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো রিলেশন ছিল না যেখান থেকে আমার সামহাউ কাইন্ড অফ ইচ্ছেটা থাকবে দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। তাহলে হলো কিভাবে ইচ্ছেটা? এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি ফার্স্ট ইয়ারই যখন ছিলাম, তো আমাদের, মানে তুমি এটা জানবে, আমি যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তো আমাদের আমার 5 সাবজেক্ট ছিল। 5 সাবজেক্টও যে আমি ফিল্ম স্টাডিজ নিয়েছিলাম সেটা যে আমি খুব চিন্তা করে নিয়েছিলাম তখন তা নয়, বিকজ আমার অনেক বন্ধুরা তখন 5 সাবজেক্ট নিচ্ছিল। মানে ওটা তো যেহেতু অত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ছিল না, জাস্ট বিকজ আই ওয়ান্ট টু এনজয় ওয়ান্টিং টু নো আ সাবজেক্ট, তাই জন্য নেওয়া ছিল। এবার আমরা খুব ডিফারেন্ট ছবি দেখতাম ওখানে, মানে আমরা যেরকম অ্যাট দ্য সেম টাইম আমরা কাহনা প্যার হ্যায় দিল চাহতা হ্যায়ও দেখেছি, আবার খুব ডিফারেন্ট অনেক গ্লোবাল ফিল্মস দেখেছি, যে ধরনের ফিল্মের সঙ্গে আমাদের এখানে ইন্ডাস্ট্রির খুব একটা সেরকম কোনো কানেকশন নেই। সেই সময় অ্যাকচুয়ালি রানাদা সুদেশনাদি একটা টেলিফিল্ম করছিলেন, অভিজিৎ গুহ, সুদেশনা রায়, দে ওয়ার লুকিং ফর আ ফ্রেশ ফেস। তো সুদেশনাদি প্রবাবলি আমাদের ইউনিভার্সিটি থেকেই কারো থেকে আমার নাম্বার পেয়েছিলেন, বা আমার কোনো একটা ছবি দেখেছিলেন বা কিছু একটা। উনি তখন জব করতেন, তখন আমাকে ওনার অফিসে ডাকলেন, যে বললেন যে আমি এরকম একটা টেলিফিল্ম করছি, তুমি কি ইন্টারেস্টেড? বললাম করে দেখতে পারি, কি আছে। সো আমি করলাম, ওনাদের সাথে শুটিংটা করলাম। আমি যখন ওই 5 দিন শুটিং করেছিলাম, এটা কি বিবরের আগে? হ্যাঁ, তারও আগে, মানে সেটা আমার ফার্স্ট ক্যামেরা ফেস করা ফর টেলিভিশন। তো it was quite interesting, I enjoyed it and they were very happy with my work somehow. আর আমার এখনো মনে হয় যে এই যে রানাদা সুদেশনাদি যে ইউনিটটা আমি তখন পেয়েছিলাম না, that kind of helped me to decide later যে ঠিক আছে আমি এই কাজটা করতে চাই, because they were so supportive, এত প্রোটেক্টিভ ওরা, কারণ আমি এত ছোট তখন, সব মিলিয়ে। তো তারপরে সুদেশনাদি, তারপরে বিবরের অফারটা এলো যখন আমি 2-1টা আরও টেলিফিল্ম করেছিলাম। সুব্রত সেন আমাকে কল করেছিলেন, একটা খুব ইন্টারেস্টিং, একটা সুন্দর ক্যারেক্টার ছিল। সেইটা করতে করতে ইনফ্যাক্ট তখন ওখানে চাকিদা ওয়াজ দি ডিওপি। হ্যাঁ, তারপরে যখন এসভিএফ, তখন ভেঙ্কটেশ ফিল্মস ছিল, এসভিএফ ওয়াজ লুকিং ফর আ ফ্রেশ ফেস, ওরা আই লাভ ইউ ছবিটার জন্য। রবিজি ওয়াজ লঞ্চিং আ নিউ পেয়ার অ্যাগেন। দেবকে তো ওরা অলরেডি তখন ডিসাইড করে ফেলেছিল, তো দেবের অপোজিটে ওরা একজনকে চাইছিল। তো আমাকে সুদেশনাদি আমার নামটা রেফার করেছিলেন, তারপর প্রবাবলি চাকিদাও কথা বললেন গিয়ে।
ততদিন কি তোমার ইউনিভার্সিটি জীবন শেষ নাকি না তখন না না পড়াশোনা তখন চলছে? আমার চলছে কিন্তু তখন বাই দ্যাট টাইম ইউ হ্যাড ডিসাইডেড যে যেহেতু তুমি তার আগে এই কাজটা করেছো এবং তোমার হ্যাঁ, ভালো লেগে গেছে, ভালো সো লেগেছে। বাই দেন ইউ হ্যাড ডিসাইডেড যে আমি অভিনয় করব। হ্যাঁ তখন আমাকে সামহাউ মানে আমি তখনও সেটা ক্যারিয়ার হিসেবে নেব কিনা আই ডোন্ট নো, বাট আমি কাজটা করতে কাজটা করতে চেয়েছিলাম। চাইছিলে। তো আমাকে তখন সুদেশ নাদি বললেন যে একবার যা দেখা করে আয়, অ্যান্ড আমি মনিদার সঙ্গে মহেন্দ্র সোনির সঙ্গে আমার ফার্স্ট দেখা হয়েছিল। তো সামহাউ আমার সেই সময় কোনো অডিশন হয়নি, আচ্ছা, ওনারা আমাকে দেখেছিলেন এবার সুদেশ নাদের মুখ থেকে শুনেছিলেন যে আমি ঠিকঠাক পারি অভিনয় করতে। সো ইট ওয়াজ কাইন্ড অফ একবার দুবার মিটিংয়ে দে ওয়ার ওকে। এবার তারপরে সেটা শুটিংটা শুরু হলো। বাট হ্যাঁ, আই লাভ ইউ এর শুটিংটা যখন শুরু করলাম তখন আই অ্যাকচুয়ালি এন্টার্ড ইনটু দ্য বিগ গেম। মানে আচ্ছা। একটা টেলিফিল্ম করা, এত একটা খুব মানে প্রোটেক্টিভ ফ্রেন্ডলি ইউনিটের সাথে কাজ করা, আর এত বড় স্কেলে বড় একটা একটা ছবি স্কেলে করা কাজ না, করা। ইট ওয়াজ আ হিউজ ডিফারেন্স। মানে সেই সময়টা ওয়াজ, ওই যে গ্রিলিং এক্সপিরিয়েন্সটা আমার ওই ছবিটার ক্ষেত্রে হয়েছিল না, সেটা আমি এখন বুঝি ওয়াই ইট ওয়াজ নিডেড অ্যাট দ্যাট টাইম। আবার ধরো লাইক ইউ সেড যে একটা ধরো খুব মাস কমার্শিয়াল ছবি, একটা বড় স্কেল, এবং তাতে তুমি খুব সফল হয়েছো, মানে রাতারাতি ইউ বিকেম আ সেন্সেশন স্টার। আমার সেই সময়টা খুব ভালো করে মনে আছে। কিন্তু আবার তোমার কখনো পরবর্তীকালে মনে হয়েছে যে ধরো আবার তুমি যখন পরে যখন ধরো চতুষ্কোণ করছো বা কৌশিকদার কেজির ছবি করছো, তো ধরো সাধারণভাবে মানে মাস কমার্শিয়াল ছবিতে যারা খুব সফল হয় তাদের এই ক্রসওভারটা করার ক্ষেত্রে একটু সমস্যা, ইন দ্য সেন্স যে অডিয়েন্সের মধ্যে এবং টু সাম এক্সটেন্ট হয়তো ডিরেক্টরদের মনেও একটা স্টিরিওটাইপ তৈরি হয়ে যায় যে দে মাইট লুক গুড অন ক্যামেরা বাট খুব ইন্টেন্স চরিত্রে মেবি দে মাইট নট ওয়ার্ক। বা হয়তো এখন সেই স্টিরিওটাইপটা হয়তো কিছুটা ভেঙে গেছে, কারণ আমরা এখন অনেককেই দেখছি যারা কমার্শিয়ালি অত্যন্ত সফল, তারা খুব ভালো কন্টেন্ট ড্রিভেন ছবিতেও সমানভাবে ভালো কাজ করছেন। তুমি তো ডেফিনেটলি তাদের মধ্যে অন্যতম, এবং লাইক তুমি অনেকের আগে এটা শুরু করেছো। কিন্তু সেই সময় ক্রসওভারটা কি শক্ত ছিল বা কখনো মনে হয়েছে? না, তুমি যদি একটুখানি নোটিস করো দেখবে আমার ফার্স্ট ছবি ছিল বিবর। বিবর ওয়াজ আ ভেরি কন্টেন্ট ড্রিভেন, ভেরি ডার্ক ফিল্ম। হ্যাঁ অ্যাবসলিউটলি, হ্যাঁ। তারপরে আমি আই লাভ ইউ সমরেশ বসুর করেছি। গল্প, মানে সব মিলিয়ে একটা খুব আর সেরিব্রাল এত একটা ছবি। কন্ট্রোভার্সিয়াল একটা গল্প নিয়ে তৈরি ছবি। আর তারপরে আমি আই লাভ ইউ করেছি। ইট ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট দ্যাট ওয়াজ ওয়ান ক্রসওভার, দ্যাট ওয়াজ ওয়ান ক্রসওভার। কিন্তু আমার যেটা আমি বুঝেছি, মানে যেটা বোঝার বলতে চেষ্টা করছি চেয়েছো, সেটা হচ্ছে যে যখন আমরা খুব বড় ক্যানভাসে সফল হই তখন স্টিরিওটাইপটাও না অনেক বেশি স্ট্রং হয়ে যায়। মানে ধরো যে কাজটা আমার 5 জন দেখেছে, হ্যাঁ মানে আমি জাস্ট মানে বোঝানোর জন্য বলছি, তো আমাকে নিয়ে যাই স্টিরিওটাইপ ধারণা যদি তৈরি হয়েও থাকে 5 জনের মধ্যে হয়েছে, আর যে কাজটা 5000 মানুষ দেখেছে তখন 5000 মানুষের মধ্যে হয়তো সেই স্টিরিওটাইপটা সেটাকে গেঁথে ব্রেক গেছে, করতে সময় সেটাকে তখন লাগে। ব্রেক করতে হবে। হ্যাঁ, এটা আমি বলি, আমি জানি না এটা মানে আমি কিভাবে এক্সপ্লেন করব জিনিসটা আমি জানি না। আমি আই লাভ ইউ কমপ্লিট করার পর, আই লাভ ইউ রিলিজ হয়ে যাওয়ার পর আমি তারপর বম্বে গিয়েছিলাম। বম্বেতে আমি 2.5 বছর ছিলাম এবং ওখানে আমি টেলিভিশন করছিলাম। আমি প্রথম যে টেলিভিশন শোটা ওখানে শুরু করেছিলাম দ্যাট ওয়াজ প্রোডিউসড বাই অনুরাগ বাসু, লাভ স্টোরিজ। আচ্ছা তো ইনফ্যাক্ট প্রথম 10-12টা এপিসোড উনি নিজে ডিরেক্ট করেছিলেন। আচ্ছা, আমি ওইটা করেছিলাম। তারপর আই ডিড অ্যানাদার শো উইথ অপটিমিস্টিক্স, লেডি স্পেশাল বলে একটা শো, যেটাতে নীনা গুপ্তা, হর্ষ ছায়া, দিস পিপল ওয়ার দেয়ার। তো যাই হোক, আমি ওই 2-2.5 বছর কাজ করার পর ইন দ্য মিন টাইম এখানে তখন চিরদিনই তুমি যে আমার চ্যালেঞ্জ এই ছবিগুলোর জন্য তখন মনিদা আমাকে বলেছিল, বাট আমি তখন আসতে পারিনি কারণ ওখানে টেলিভিশন মানে একটা খুব কমিটমেন্টের ব্যাপার হয়। তো সেই সময়টায় আমার মনে আছে আমাকে সুদেশ নাদি আবার ফোন করলেন। সুদেশ নাদি রানাদা ওয়াজ মেকিং ক্রস কানেকশন, আবির চ্যাটার্জি, ঋত্বিক, রিমঝিম। তো সেখানে আমাকে একটা চরিত্রের জন্য সুদেশ নাদি বললেন, এবং ক্রস কানেকশন ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম যেটা আমরা এখন যেটাকে একটা রমকম আরবান ছবি বলি, ক্রস কানেকশন হ্যাপেন্ড অ্যাট দ্যাট টাইম। ইট ওয়াজ নট সো মেইন স্ট্রিম বাট নট সো ডার্ক, একটা মিডল অফ দ্য রোড মুভি। এবং সেই ছবিটা সেই রিলিজ হওয়ার পর কিন্তু খুব প্রশংসিত হয়েছিল। রানাদা সুদেশ নাদির কাজের মজাটাই তাই কাজের ছিল, মজাটা টেলিফিল্মগুলো ওই সময় মোটামুটি ওরকম ছিল, ওরা একটা খুব ওই ফিল গুড লাইট হার্টেড একটা খুব ট্রেন্ডি কিছু জিনিস নিয়ে ওরা কাজ করতে পছন্দ করে। ইনফ্যাক্ট ক্রস কানেকশনের পর আই ডিড প্রেম আমার अगेन। তো আমার না এই শিফটটা প্রত্যেকটা ছবিতে একটা একটা করে হয়েছে। তো তাই জন্য আমার ওই জায়গাটার মধ্যে মানে আমাকে নিয়ে লোককে অতটা চিন্তা করতে সময় পায়নি যে 10 বছর এখানে করেছে, এবার এখানে এসে কি করে করবে। সো আই ডিড দ্যাট, মানে আমার ওটা না অল্টারনেটলি প্যারালালি দুটো জিনিস চলতে থেকেছে। তো প্রবাবলি সেই জন্য ওইটা আমাকে আলাদা করে ব্রেক করতে হয়নি। ঠিক। আচ্ছা, আমি তোমাকে একটু অন্য বিষয়, কারণ আমরা
আমাদের এই আড্ডায় মানে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করি কি না করি, প্রেম নিয়ে করেই থাকি। ও বাবা, তোমায় জিজ্ঞেস করছি যে আমি প্রেম নিয়ে তোমাকে প্রথমেই যে প্রশ্নটা করবো তা হচ্ছে আমি তোমায় কি প্রশ্ন করবো, কেননা অনেকদিন হলো তোমার কোনো প্রেম নিয়ে কোনো গসিপ শোনা যাচ্ছে না। আমার প্রেম নিয়ে কোনোদিনই গসিপ শোনা যায় না, এটা তো তুমি বলতেই পারবে না। এটা তো হ্যাঁ, তো সেই কারণেই জিজ্ঞেস করছি তোমাকে যে আজকে তুমিই কোনো গসিপ দাও আমাদেরকে, বা তোমার কাছে আমি যদি জিজ্ঞেস করি যে তোমার কাছে মানে আমি জিজ্ঞেস করবো না যে তোমার কোনো সম্পর্ক স্পেসিফিক আমি প্রশ্ন করছি না, কিন্তু জিজ্ঞেস করছি যে হোয়াট ইজ ইউর আইডিয়া অফ লাভ অর পার্টনারশিপ, কম্প্যানিয়নশিপ। দেখো আমি একটা কথা বলি, আজকে এটা তুমিও হয়তো রিয়েলাইজ করবে, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয় যে আজকে ধরো আমরা যখন টিনেজে থাকি বা 18, 20, 25 এই যে এজের মধ্যে যখন আমরা থাকি, তখন কিন্তু দি আইডিয়া অফ লাভ, দ্য ডেফিনেশন অফ লাভ ইজ ভেরি ডিফারেন্ট। তখন একটা সবসময় একটা খুব রোজি পিকচার্স থাকে, আমরা সিনেমায় যেরকম দেখেছি একজন টিপিক্যাল হিরো যেরকমভাবে সে নিজের ভালোবাসা এক্সপ্রেস করে হিরোইনের কাছে, যে এক্সপেকটেশনগুলো তৈরি হয় তখন সো কল্ড বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের থেকে, আজকের দিনে দাঁড়িয়ে দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। সেই সময়টা যখন মানে ধরো এখন সেটা দাঁড়িয়ে বুঝি যে সেই সময়টার এক্সপেকটেশনগুলো সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দ্যাট ইজ ভেরি আনরিয়ালিস্টিক। তো এখনকার দিনে মানে আমার কাছে একটা জিনিস খুব কমন, কেন আমি তোমার সাথে আমি বিতর্ক করছি না, আমি হয়তো তোমার সাথে এগ্রিও করি বা হয়তো করি না, আমি সেটা বলছি না, বাট আমি যেটা বোঝার চেষ্টা করছি তা হচ্ছে যে আনরিয়ালিস্টিক কেন, সময়টা পাল্টেছে বলে নাকি আমরা পাল্টেছি বলে? দুটোই হয়, সময়টাও যেরকম পাল্টায়, সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরও তো পরিবর্তন হয়। কোনো মানুষ যদি বলেন যে আমি 15 বছর বয়সে যা ছিলাম আমি আজকে গিয়ে 30 বছর বয়সেও তাই আছি, সেটা সম্ভব, তাহলে তার কোনো গ্রোথ হয়নি। আমরা পাল্টেছি, আমরাও পাল্টেছি, সময়ও পাল্টেছে, সার্কামস্টান্সেস পাল্টেছে। মানুষ আজকে ধরো উইথ এক্সপিরিয়েন্স, বয়স বাড়ার সাথে সাথে মানুষের কি বাড়ে? এক্সপিরিয়েন্স বাড়ে। এক্সপিরিয়েন্স বাড়লে কি বাড়ে? নলেজ বাড়ে। নলেজ বাড়লে তোমার ইন্টেলিজেন্স, তোমার পার্সপেক্টিভ সব কিছুই তো চেঞ্জ হয়। আমি অনেককে চিনি যাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নলেজ কমেওছে। হ্যাঁ, সে তো আমরা আশেপাশে প্রচুর এক্সাম্পল দেখতে পাই। ধরো তুমি একটা কথা বলো, ধরো আমি এই কারণে জিজ্ঞেস করছি খালি আমরা পাল্টেছি এটাই একমাত্র কারণ নাকি, মানে উইথ দ্য জার্নি অফ লাইফ, নাকি সময়ও পাল্টেছে? তার কারণ ধরো তোমার কি আমার যখন 15-16 বছর বয়স ছিল তখন আমাদের কাছে আইডিয়া অফ লাভ যা ছিল, আমরা যদি মিলেনিয়াল হয়ে থাকি, তো ধরো আজকে যে ছেলেটির কি যে মেয়েটির 15 বছর বয়স, যে জেন জি বা জেন আলফা, ইনফ্যাক্ট এখন যার 15-16 বছর বয়স সেটা জেন আলফা, তো আজকের একটি 15-16 বছরের ছেলে কি মেয়ে কি আমাদের যখন 15-16 বছর বয়স ছিল, মানে তোমার কি মনে হয় যে তার কাছেও আজকে প্রেমের ডেফিনেশনটা তাই নাকি? সেটা হওয়া, বললাম না যে সময়টা কিন্তু সবাইকে, সময়ের পরিবর্তন এবং সার্কামস্টান্সেসের পরিবর্তন, এটা কিন্তু সব মানুষকেই কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করে। আজকে তুমি দেখো আমরা যখন টিনেজে ছিলাম তখন কিন্তু আমাদের কাছে সোশ্যাল মিডিয়া এরকমভাবে ছিল না। উই ডিডন্ট গ্রো আপ উইথ সোশ্যাল মিডিয়া, উই ডিডন্ট গ্রো আপ উইথ ইন্টারনেট অ্যান্ড ইনস্টাগ্রাম। আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক, আজকে ধরো যারা জেনজি বলো বা জেন আলফা বলো, তারা তো বড় হয়েছে বা জন্মেছে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া নিয়ে, তো তাদের কাছে মানে লাইফটা অনেক বেশি এক্সপোজড। আমরা কি ধরো আজকে যখন আমরা 15 বছর বয়স ছিল, আমরা কি সত্যিই জানতাম আজকে ইউএসএতে বসে একটা সেম 15 বছরের ছেলে বা মেয়ে ভালোবাসা নিয়ে কি ভাবছে বা প্রেম নিয়ে কি ভাবছে আমরা জানতাম না। আমরা আমাদের মতো করে যেটুকু শিখেছি, বুঝেছি। মা বাবার শাসনটা কিন্তু আমাদের কাছে একটা, মা বাবার একটা ভয় ছিল। আজকে মানে তুমি দেখবে মা বাবা হয়তো ছেলে মেয়েদের শাসন করতে ভয় পায় যে কিছু একটা করে দেবে বা কিছু একটা এক্সট্রিম স্টেপ নিয়ে নেবে, মা বাবাও ভয় পাচ্ছে। হ্যাঁ, মা বাবা বড় হয়েছে কিনা জানি না, বাট আমাদের সময় মা বাবার যে একটা মানে ভয় বলো বা আউট অফ রেসপেক্ট বলে যে কথা শুনতে হবে, সেটা যেটা ছিল আজকে কিন্তু মানে এটা ভালো বলতে পারো খারাপও বলতে পারো, যে আজকের দিনে তারা অনেক বেশি ফ্রি স্পিরিটেড, তারা অনেক বেশি ভোকাল নিজেদের ওয়ান্টস, লাইকস অ্যান্ড ডিসলাইকস সম্পর্কে। আমরা হয়তো অতটা ভোকাল ছিলাম না, আমরা উইথ টাইম ভোকাল হয়েছি, বড় হয়েছি তাই ভোকাল হয়েছি। তো আমাদের সময় প্রেম মানে আমাদের ছোটবেলায় প্রেম যতটা ছিল, স্পেশালি আমার কাছে, আজকে আমার কাছে প্রেম মানে কিন্তু একটা ধরো মানে কি বলবো, বিয়ে, ফ্যামিলি, অল দ্যাট। নো, প্রেম ইজ কম্প্যানিয়ন ফর মি, ইটস আ কম্প্যানিয়নশিপ, যে যার সাথে তোমার একটা বন্ধুত্ব থাকবে, যার সাথে তুমি বেড়াতে যেতে পারবে, যার সাথে তোমার এভরিডে, ডে টু ডে খুব মান্ডেন জিনিসও তুমি শেয়ার করতে পারবে, যে তোমাকে তোমার মানে একদম হাইস্ট ফেজ অফ লাইফে যতটা যে তোমাকে পছন্দ করবে, তোমার লোয়েস্ট ফেজও সে ততটাই তোমার পাশে থাকবে। দ্যাট ইজ হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট। এটা সবসময় খুব ফ্লাওয়ারি বা সবসময় খুব এক্সট্রাভ্যাগেন্ট নয়। আমি ধরো এখানে আরেকবার তোমায় জিজ্ঞেস করছি, আমি লাইক আই সেড যে আমি কিন্তু এমন নয় যে আমি তোমার সাথে এগ্রি করছি না, বাট ইটস অনলি আ ডিসকাশন
যে কখনো কি আবার এইটাও মনে হয় যে ধরো যেটা তুমি আমি এখন আলোচনা করছি যে আমাদের যখন 15-16 বছর বয়স ছিল তখন যতটা ইনোসেন্ট হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল, হয়তো আজকের কন্টেম্পোরারি রিয়েলিটিতেই আজকের একটি 15 কি 16 বছরের ছেলে কি মেয়ের কাছে সেই ইনোসেন্সটা খুব স্বাভাবিক নয়। আবার ধরো এটাও তো ঘটনা যে আমাদের যখন 15-16 বছর বয়স ছিল তখন আমরা একটা জেনারেশনকে বলতে শুনেছি যে তাদের 15-16 বছর বয়সে তারা যতটা ইনোসেন্ট ছিল আমরা অতটা নই, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তো আমি এইটাই বোঝার চেষ্টা করছি যে আলটিমেটলি কি কোনো একটা জায়গায় মনে হয় যে মোর থিংস চেঞ্জ মোর দে স্টে দ্য সেম, যে আমরা যাই বলি না কেন আলটিমেটলি সব মানুষের জীবনেই খুব মানে সরল প্রেমে খুব ফ্লারি লাভ স্টোরিতে বিশ্বাস করার একটা ফেজ কিন্তু আলটিমেটলি থাকেই, এবং থাকাটা জরুরিও। মানে একটা ম্যাচিওর্ড মানে আজকে প্রেম বলতে হয়তো তোমার কি আমার কাছে যে দ্য আইডিয়া অফ লাভ আর কম্প্যানিয়নশিপ হোয়াট এভার, এইখানে পৌঁছানোর জন্য একটা হয়তো ওই ফ্লাওয়ারি লাভের হার্ট ব্রেক হওয়া এবং ওই ইলিউশনটাও দরকার, সেটা থেকে রিজলিউশন হয়ে একটা মোর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টুয়ার্ডস কম্প্যানিয়নশিপে পৌঁছানোর জন্য। না থাকলে ইলিউশনটা ব্রেক হবে কি করে? তুমি অ্যাকচুয়ালি সত্যি সত্যি রিয়ালিটিটা বুঝবে কি করে? এভরিওয়ান হ্যাজ টু গো থ্রু দ্যাট। বা হয়তো ইলিউশন নয়, ধরো যত সহজে তুমি আমি বলছি ইলিউশন, হয়তো 10 জনের মধ্যে 2 জনের কাছে সেটা ইলিউশন নয়, নাও হতে পারে। সে হয়তো সেই বিশ্বাস নিয়েই সে বাকি হতে পারে। অনেকেরই তো এরকম হয় যে স্কুল লাইফ থেকে তার কোনো একটা প্রেম ছিল এবং আজকের দিনও দাঁড়িয়েও তার সেই প্রেমটা একই রকম ভাবে তার লাইফে আছে, সেটাও হতে পারে। এবার প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স, তার লাইফ তো তার জীবনবোধ সম্পর্কে তার জীবনবোধটা তৈরি করে, সেটা এক একজনের এক এক রকম হয়, সেটাই স্বাভাবিক। আচ্ছা, আমি একটা মানে জাস্ট এই কথাটা উঠলো বলে আমার একটা জাস্ট কিউরিওসিটি হচ্ছে, তাই আমি জিজ্ঞেস করছি যে আজকে ধরো আমাদের সবারই একটা স্কুল লাইফে একটা প্রেম হয়, দেখবে একটা হয় ওই ক্লাস 7, 8, 9, 10 এর একটা প্রেম হয়, সেই প্রেমটা সামহাউ মানে তোমার কি মনে হয় যে ওই সময়ে যে প্রেমটা হয় সেইটা কোনোভাবে আমাদের মানে সেই সময়কার ইলিউশন বলো বা আজকের দিনে দাঁড়িয়ে প্রেম সম্পর্কে আমাদের যে চেঞ্জেসগুলো আসে, মানে থট প্রসেসের যে চেঞ্জগুলো আসে, সেইটা তোমার ক্ষেত্রে কোথাও কখনো হয়েছে যে হ্যাঁ সেই সময়টা এবং আজকের দিনে দাঁড়িয়ে? না মানে তুমি যেটা বললে অ্যাকচুয়ালি হয়তো মোটামুটি একই সময়কালের মধ্যে বড় হওয়ার ফলেই হয়তো এই সিমিলারিটিটা আছে। তুমি যেগুলো বললে বাই অ্যান্ড লার্জ আমি তোমার সাথে এগ্রি করি। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, আমার মনে হয় যে স্কুল লাইফের প্রেম কেন, ধরো স্কুল লাইফের বন্ধুত্ব অনেক বেশি জেনুইন বা আনকন্ডিশনাল। স্কুল লাইফের মানে কি বলবো, মানে এখনও কি কখনো আমার আইসক্রিম খেতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয়, কিন্তু স্কুল লাইফে যখন আইসক্রিম খেতে ইচ্ছে হতো সেই ইচ্ছেটা অনেক তীব্র ছিল। মানে তখন আইসক্রিমটা খেতে না পারলে অনেক বেশি কষ্ট হতো। এখন আইসক্রিম খেতে ইচ্ছে হলো কিন্তু হয়তো খাওয়া সুযোগ হলো না, টেস্টটা আবার একরকম নেই। সুতরাং আমার মনে হয় যে ওই সময়টার সব কিছুই অনেক বেশি ইন্টেন্স, সব কিছুই অনেক বেশি কি বলবো মানে অনেক বেশি ইমোশন ড্রিভেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বা ইমোশন ড্রিভেন কথাটা যদি আমি ফেরতও নিই, মানে মানে এইটা ছাড়া জগৎ মিথ্যে, এই মানে কি বলবো এই ইন্টেন্সিটিটা হয়তো ওই ক্লাস 7, 8-এর সব কিছুতেই অনেক বেশি ছিল, প্রেমের ছিল তো বটেই, এটা তো সত্যি। হ্যাঁ, কারণ দেখো আর মনে হয় যে সেই সময় ইমোশনগুলো তো অনেক থাকে, কারণ তখন ইমোশনগুলো তৈরি হচ্ছে মানুষের মধ্যে। এবার আজকে এই বয়সে এসে ধরো সেই সময় যে ইমোশনগুলো এখন হয়তো অনেক কিছুই মনে হবে, এখন মনে করলে হাসি পাবে হয়তো, হ্যাঁ, বাট সেই সময় দোজ ওয়ার ভেরি জেনুইন, মানে ও তখন ওইটাই সত্যি ছিল। দেখো আমি তোমায় বলছি ধরো ক্লাস 7 কি 8-এ বা ওই যে কোনো জন, যাক সেটা কারোর কাছে 7, কারোর 8, কারোর ক্লাস 9 হাফ ইয়ারলির বড় হতে পারে, কিন্তু বলছি আমার ধারণা এটা সবার ক্ষেত্রেই সত্যি। যে কোনো মানুষই আমরা যখন প্রথম প্রেমে পড়েছি বা প্রথম কাউকে ভালো লেগেছে, এরপর যে দ্বিতীয় কাউকে ভালো আবার কোনোদিন লাগতে পারে এটা মাথাতেই আসেনি তখন, তাই না? এটা তখন আর কেউ বললে মনে হতো কি আর কি করছিস, হতেই পারে না। তারপর দ্বিতীয়টা হওয়ার পর থেকে আর বুঝে গেছি, তৃতীয়, চতুর্থ, নবম, দশমে আর এটা তখন আর বিশ্বাস করতে অসুবিধা হয়নি। কিন্তু এটা আমার ধারণা সবার ক্ষেত্রেই সত্যি যে ওই প্রথমবার ভালোবাসাটার সময় না এত অবভিয়াস লাগে ব্যাপারটাকে। বা ইনফ্যাক্ট আমি তোমাকে এটাও বলছি, ধরো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো মানে এক ধরনের প্রেম, ধরো আমি তো জানি না, আমার জীবনে তো আমি এটা অনেকবার, এটাকে প্রেম বলা যায় কি বলা যায় আমি ঠিক জানি না, বাট এরকম ফিল করেছি, আমি জানি না এটা তোমারও কখনো হয়েছে কিনা। ধরো কোথাও না, ধরো মনে করো কোনো একটা মফস্বল শহরে, হয়তো মনে ধরো আলিপুরদুয়ারে, কি আমি কথার কথা বলছি, ধরো কি আমার বাড়ি কলকাতায়, তো আমি হয়তো গেছি অন্য হয়তো পুরুলিয়াতে কোনো একটা ইয়েতে, হয়তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জাস্ট গাড়িতে উঠছি, কি হয়তো স্টেশনে নেমেছি, স্টেশন থেকে বেরোচ্ছি, তখন ওই পাশ থেকে ভিড়ের মধ্যে কোনো একজনকে দেখলাম, হ্যাঁ, কি কোনো একটি মেয়ে হয়তো কলেজ থেকে বেরিয়ে বন্ধুরা মিলে হেঁটে হয়তো যাচ্ছে, দেখে বোঝা গেল, জাস্ট পাশ দিয়ে চলে গেলাম, সামহাও ওই মুখটা অনেকদিন মনে থেকে গেল। এইটাও কিন্তু হয়েছে, মানে আর মনে থেকে গেল বলে কখনো এটা মনে হয়নি যে আরেকবার ওখানে যাই, ওই বিকেলবেলা দাঁড়িয়ে থাকি, তাকে আরেকবার দেখি, সেটা মনে হয়নি, স্টক করার ইচ্ছা হয়নি।
কিন্তু সামহাও মুখটা মনে থেকে গেছে। তোমাকে কেউ কখনো স্টক করেছে? জানি না, মানে স্টক কেন করবো, আমি তো মানে করলে তো সামনে এসেই বলা উচিত। না, সবসময় যেরকম আমার মনে আছে যে আমার খুব অদ্ভুত একটা কলেজে পড়তে, খুব ছোট বয়সেও নয়, কলেজে পড়তে আমাদের একজন ছিলেন এরকম কলেজে, সে আমাদের থেকে অনেক সিনিয়র ছিল, মাঝে মাঝে সে আমাদেরকে ক্লাস নিতে আসতো আমাদের মানে একটু জুনিয়র ক্লাসে। তো এবং হি ওয়াজ ভেরি কাইন্ড অফ মানে আমাদের যিনি এইচওডি ছিলেন, হি ওয়াজ ভেরি ফন্ড অফ দ্যাট পারসন আর কি, উনি প্রায় ক্লাস নিতে পাঠাতেন। এবার সামহাও সে একদিন আমার সাথে কথা বললো, কি মানে এমনি নর্মাল কথা হলো, আমাকে বললো যে তোমার কি কি নোটস লাগবে আমাকে বলো, আমি সব দেবো। এবং না চাইতে সে প্রচুর নোটস ফোর্স দিচ্ছে, এবার শুধু আমাকে দিচ্ছে না, আমি সেটা পুরো ক্লাসে ডিস্ট্রিবিউট করছি, সবাই এসে আমার থেকে চাইছে সেই নোটস, ঠিক আছে, মানে তার নোটস সব পুরো ক্লাস ঘুরছে। তারপর মানে কারোর কিছু দরকার হলে তারা আমাকে এসে বলতো এটা দিতে বলতো, এটা আমার লাগবে, এটা এই লেভেলে হচ্ছিল ব্যাপারটা। এবং সে যখন ক্লাস নিতে আসতো, এভরিবডি ইজ টু এনজয় দ্যাট সেশন, যে আচ্ছা এবার এই ক্লাস নিতে এসছে, সো ইট ওয়াজ ভেরি ফানি। তারপর এরকম সে প্রায় প্রচুর আমার বাড়িতে ফাড়িতে চলে এসে মানে অনেক এসব করলো আর কি। তো মানে এগুলো, এটা তো ধরো তুমি যখন স্টুডেন্ট, কিন্তু ধরো তুমি মানে যখন অভিনেত্রী হয়ে গেছো, যখন তুমি তোমাকে সবাই চিনে গেছে, তোমার এরকম কখনো হয়েছে যে কোনো ফ্যান যার একটু বাড়তি টেনশন তোমাকে একটুখানি কিছু ক্ষেত্রে বিব্রতই করেছে, যে মানে একটু অবসেশনের পর্যায়ে পৌঁছে গেছে? বিব্রত মানে আমি অ্যাকচুয়ালি আমরা আগে যেখানে থাকতাম দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট হাউস, ঠিক আছে, তো আমার তখন আই লাভ ইউ রিলিজ হয়ে গেছে, প্রবাবলি প্রেম আমারও রিলিজ হয়ে গেছে, আমার সময়টা মনে নেই, বাট ওরকম। তো আমাকে আমার ড্রাইভার একদিন বললো যে দিদি এখানে না বাড়িতে একটা দুপুরবেলা থেকে একটা ওই ক্লাস 12-এর একটা ছেলে এসে দাঁড়িয়ে থাকে রোজ, আপনার সঙ্গে দেখা করবে বলে। 2-3 দিন এসে আমাকে বলেছে আপনাকে এই গাড়িটা বেরোতে দেখেছে, আমাকে বলেছে, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি খুব একটা এন্টারটেন করিনি। এরকম 7-8 দিন হয়েছে, সে 1 মাস ধরে আমার বাড়ির নিচে দাঁড়িয়েছিল আমার সঙ্গে দেখা করবে বলে। তারপর কি দেখা হলো? তারপর হ্যাঁ, তারপর আমি তো তারপর আমি ভুলে গেছি, ও আমাকে কিছু বলেনি। তারপর আরেকদিন হঠাৎ করে আমি একদিন বেরিয়েছি, ও তখন আমাকে বলছে দিদি ওই ছেলেটা এখনো আসছে, আমি বলছি ও কিছুতেই যাচ্ছে না। তারপর আমি বললাম যে ঠিক আছে, পরে একদিন যেদিন আসবে সেদিন আমাকে বলো। তো সেদিন একদিন আমায় বললো, সে দেখা করলো, দেখা করে একটা অটোগ্রাফ নিল, তখন তো আবার অটোগ্রাফটা বেশি নিয়েছে, সে খুশি হয়ে তারপর 1 মাস ধরেও দাঁড়িয়ে থাকতো আমার বাড়ির নিচে দেখা করবে। মানে ওটা ওরকম না ডিস্টারবেন্স, বরং আমাকে আমার ইন্ডাস্ট্রির লোকজন কিছু করেছে। যাই হোক, প্রশ্ন বেশি করছিলাম, এটা তো প্রেম না, এটা তো বিরক্ত করা। ওটা হ্যাঁ বিরক্ত, ওই স্টকিং। তুমি আমাকে জিজ্ঞেস করলে, জাস্ট আমি মানে লাইক মানে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য কোয়েশ্চেন, তুমি আমায় জিজ্ঞেস করার পরে আমার একটা ঘটনা জাস্ট মনে পড়লো এই নিয়ে। আমি এটা কখনো বলিনি পাবলিকলি, প্রথম বলছি। আমার সালটা আমার যদ্দূর না আমার ঠিকই মনে পড়ছে 2014 সাল, কারণ তখন লোকসভা ভোটের ক্যাম্পেইনটা চলছে, আমার মনে আছে আই ওয়াজ ইন রায়গঞ্জ। তো হঠাৎ করে রায়গঞ্জের কাছে ওই ডালখোলা বলে একটা জায়গা আছে, তুমি জানবে হয়তো, ডালখোলা সেদিন ছিল ভোটের প্রচার হয়েছে। তারপর রাত্রিবেলা বোধহয় আমার সেদিন ফেরার ট্রেন বা কিছু, তো কলকাতা থেকে আমার এক দাদা, এই যাদবপুরেই থাকে বিজয়গড়ের কাছে, মানে আমায় খুব স্নেহ করতো, মানে আমার সরাসরি রক্ত সম্পর্কে দাদা নয়, কিন্তু আমার খুব দাদার মতো আর কি, মানে আমার খুবই ক্লোজ। আমার একটা ফোন করলো, তো করে বললো যে তুমি কি ব্যস্ত? আমি বললাম যে না, কী হয়েছে বলো। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার বলো না। সে খুব আহত হওয়াই উচিত, মানে এবার আমি না আকাশ থেকে পড়েছি, ওটা কী বলে বিয়ে ঠিক হয়ে গেছে, বলে না আমার বিয়ে ঠিক, কী বলছো? বলে আমার অফিসের এক কলিগ, তিনি বললেন তার সে ভদ্রলোকের বাড়ি, তার যে কলিগ তার বাড়ি নাকি ইছাপুরে, তো তার এক পাড়ার এক বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমরা এক ইউনিভার্সিটিতে পড়তে, এতদিন ধরে নাকি প্রেম করো, আমায় কোনোদিন বলোনি, আমি জানি না কিছু। এবার আমি সত্যি মানে আমার ভাবছি কি আমাকে মানে লেকপুল করছে, ইয়ার্কি করছে, কিছু আমি কিছু মাথায় ঢোকে, মানে তুমি কি মজা করছো, ইয়ার্কি করছো? এবার আমি তাকে যত বলছি যে না এরকম কোনো ব্যাপার না, ইয়ে করছো, তা আমি তাকে জিজ্ঞেস করছি তুমি ইয়ার্কি করছো কিনা, ওরা আমায় জিজ্ঞেস করছে আমি ইয়ার্কি করছি কিনা, মানে সে একটা অদ্ভুত পরিস্থিতি। তো ফাইনালি অনেক কথা বলে বোঝা গেল যে সে কিছুতেই বিশ্বাস করবে না আমার কথা। তো তারপরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমার এই দাদার এক অফিসের কলিগ, তার পাড়ার বন্ধু, তার মেয়ের নাকি আমার সাথে নাকি ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে প্রেম, তারপর নাকি ইত্যাদি, বাড়িতে সব জানে নাকি বিয়ে টিয়ে হওয়ার কথা 2-1 মাসের মধ্যে। হ্যাঁ, আমি বললাম কী মেয়ে কিছুই বুঝতে পারছি না। তো ফাইনালি আমার সাথে দাদারা বুঝলো যে এখানে কিছুটা গন্ডগোল আছে, মানে ব্যাপারটা তা নয়।
তখন আমি তাকে বললাম যে তুমি একটা কাজ করো তো, তুমি একটুখানি তোমার এই আর আমি না সত্যি কথা বলছি তোমাকে, আমি পায়েল, আমি একটু ঘাবড়েও গেছিলাম, মানে আর ন্যাচারালি একটু ভয় লাগে। হ্যাঁ মানে কি কোথাকার কোন মেয়ে কি বলছে কি ব্যাপারে, বা দেখো সত্যি কথা বলতে যেটা যে কোনো পেশার ক্ষেত্রেই সত্যি, আর আমাদের ক্ষেত্রে আমরা যারা রাজনীতিতে আছি, মানে এই ধরনের কোনো একটা মানে পাবলিক ফিগারের ক্ষেত্রে এটা একটু অসুবিধা। এরকম কোনো একটা গসিপ কি বলতো, মানে এইটা না, মানে আমি এটা খালি আমার জায়গা থেকে বলছি না, মানে আমার ধারণা অন্যান্য যে দলেই যে থাকুন না কেন, এরকম একটা গসিপ যদি কোথাও আসে, সেটা যতই মিথ্যে হোক না কেন, সেইটাকে আবার একটু খারাপভাবে ব্যবহার করার জন্য 10টা লোক প্রস্তুত থাকবে। সে কারণে আই কুড নট এফোর্ড দিস গসিপ। তো আমার একটু অস্বস্তিতে পড়লাম, একটু ভয়ও পেয়ে গেলাম সত্যি কথা। আর তখন বয়স এখনকার তুলনায় ধরো 10-11 বছর আগেকার কথা, বয়স আর কম ছিল। তো আমি তখন তাকে বললাম যে তুমি একটুখানি কি মেয়ে আমাকে একটুখানি বলো তো, বিষয় ডিটেলসটা একটুখানি বলো। তো সে আমাকে কথাটা বলে এসে বললো যে নাকি একটি মেয়ে আছে ইছাপুরে তার বাড়ি, সে নাকি তার বাড়িতে নাকি জানে যে তার সাথে আমার বেশ কদিন ধরে প্রেম এবং আমরা নাকি বিয়ে করবো ইত্যাদি ইত্যাদি। তো তখন আমার সেই দাদা তাকে তার সেই কলিগকে বললো যে তুমি একটুখানি তোমার সেই বন্ধুকে বলো তো যে শতরূপের সাথে ওর কোনো ছবি আছে কি না দেখাতে। তো মেয়েটির বাবাকে সে ভদ্রলোক বলেন। তখন মেয়েটির বাবাও, তিনিও তখন হয়তো কিছুটা আন্দাজ করেন বা তিনিও একটুখানি অস্বস্তিতে পড়েন যে ব্যাপারটাকে নিয়ে। তখন তিনি তার মেয়েকে বলেন যে সত্যি তো কখনো তো কোনো ছবি বা কিছু দেখিনি, তো দেখাতো। তো পরে সেই মেয়েটি নাকি একটি ছবি দেখায়, সেই ছবিটি আমাকেও তারা পাঠায়। কখনো বোধহয় ইছাপুরে কোনো কাজে কোনো মিটিংয়ে বা কোথাও গেছিলাম, তো সেখানে স্টেশনের বাইরে 10-12 জন মিলে আমার সাথে তারা ছবি তুলেছিল। এখানে স্থানীয় যারা ছিল 10-12 জন, সেই ধরো আমার ডান দিকে 5 জন, বাঁ দিকে 5 জন, তো বাঁ দিকে পঞ্চম একটি মেয়ে দাঁড়িয়েছিল। তো হ্যাঁ, সে ওটাই তার সাথে আমার ছবি। তো পরে বোঝা গেল যে কোনো কারণেই হোক না কেন বাড়িতে এরম বলেছিল তো আমি তারপর যাই হোক, তার হয়তো কোনো বিরাট কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, হয়তো ওটা একটা ছেলে মানুষই ছিল। তো ওটাকে তারপরে আমি আর তাই নিয়ে আর কোনো আর কি বা করতাম। বাট ওই কি তুমি বললে অনেকদিন পরে এটা মনে পড়ে গেল। এটা হয়তো প্রেম না, একটু বর্ডার লাইন ডিস্টার্বিং, কিন্তু ঠিক আছে, হয়তো বিরাট কোনো ইল ইন্টেনশন নিয়ে ছিল না বলে যাই হোক। হ্যাঁ, কারণ তার হয়তো বয়স কম ছিল, সে অতটা ভেবেও হয়তো করেনি, হয়তো করেনি কোনো কারণে হয়তো করেছে, একটা ইম্পালসিভলি হয়তো করে থাকতে পারে সেটা। আচ্ছা তুমি একটা কথা বলো, ধরো এই যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম নিয়ে আমরা আলোচনা করছিলাম, তোমার কখনো মনে হয়েছে এইটা যে একটি ছেলেকে একটি মেয়ে যে ধরো গত 10-15 বছরে বড় হচ্ছে, সে একটা জিনিস খুব মিস করছে, যেটা কিনা তোমার এবং আমার সময় আমরা হয়তো মেবি উই ওয়্যার দ্য লাস্ট জেনারেশন যারা ওটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্লাইন্ড ডেট। কারোর সাথে তার গলা শুনেছি, কি হয়তো চিঠিতে কথা হয়েছে, কিন্তু তাকে কখনো চোখে দেখিনি, মানে এবার দেখবো, মানে প্রথমবার দেখতে যাচ্ছি, মানে প্রথমবার ডেট হচ্ছে যখন তাকে দেখবো। এইটা তো আজকের দিনে সত্যি সম্ভব নয়। তার কারণটা হচ্ছে যে আজকে তো ধরো সোশ্যাল মিডিয়ায় যে প্রেমটা শুরু হচ্ছে, আমি তো ছবি দেখেই সেটা শুরু হচ্ছে। আমার তো অচেনা চেহারার কোনো মানুষের সাথে প্রেমে, তার খালি কারুর গলা শুনে কি খালি কারুর লেখা পড়ে ইমাজিন করে নিয়ে যে সে কি রকম হতে পারে, এবং ওটার অদ্ভুত একটা মানে গ্যাম্বল ছিল না, থ্রিল ছিল যে আমার ইমাজিনেশনের সাথে এটা ম্যাচ করছে, এটা কতটা ম্যাচ করছে বা আদৌ করছে কিনা। এই যে থ্রিলটা বা এই যে একটা নতুন দেশ আবিষ্কারের আনন্দটা, এটা কি তোমার মনে হয় যে আজকের দিনে আর সম্ভব নয়, বা এটা একটা মিস করছে আজকের দিনে? অবশ্যই দেখো, ব্লাইন্ড আজ আমাদের তুমি যে সময়টার কথা বলছো, যে সময়টা ব্লাইন্ডেড পসিবল ছিল, সেই সময়টাতে তো একটা মানুষকে যতক্ষণ না মানে তুমি তাকে দেখছো ততক্ষণ তো তাকে দেখার কোনো পসিবিলিটি ছিল না। ফোনে কথা হয়েছে হয়তো, বা ওইরকম কিছু, তার গলাটা শুনেছে, গলা শুনে ইমাজিন করে নিয়েছে যে মানুষটাকে কিরকম দেখতে হতে পারে, সেটার একটা থ্রিলটা অন্যরকম ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তো সোশ্যাল মিডিয়া এভরিথিং ইজ আউট দেয়ার। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে যে ব্লাইন্ড ডেটেও যেরকম একটা রিস্ক 50-50 একটা চান্স ছিল যে পুরো ঘটনাটাই উল্টে যেতে পারতো, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এখন স্ক্যাম কিন্তু কিছু কম হয় না, ভয়ঙ্কর ধরনের স্ক্যাম হয়, তাতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কাজেই দুটোরই ফ্লিপ সাইড আছে। তবে টু বি ভেরি অনেস্ট, মানে আমার কোনোদিনও ওই এক্সপিরিয়েন্সটা হয়নি ব্লাইন্ড ডেটের। আমি কেন সেটাও বলছি, বিকজ আমার স্কুল থেকে না মানে আমার একটা ফ্রেন্ডস গ্রুপ ছিল আর কি, লাইক উই হ্যাড 3-4 গার্লস গ্রুপ আর কি। অ্যান্ড এখন বলতে খারাপই লাগে, বাট উই ওয়ার ভেরি কাইন্ড অফ দোজ স্নব গার্লস, ইউ নো, লাইক উই ডোন্ট লুক অ্যাট বয়েজ টাইপ। তো সেটা আমার বহুদিন অবধি ছিল, ঠিক আছে। মানে একটা হয় না যে স্কুলে একটা খুব ওই ইন্টারেস্টটা গ্রো করে, লাইক ইউ ওয়ান্ট টু মিট দ্য বয়েজ, ইউ ওয়ান্ট টু টক টু দেম, মানে উই ওয়ার লাইক সো যে কেউ ধার কাছে আসলে আমরা জাস্ট কথাই বলতে চাই না আর কি, উই ওয়ার অলওয়েজ লাইক দ্যাট। এবং সেটা আমার বেশ অনেক দিন অবধি ছিল।
তারপর আস্তে আস্তে কলেজে উঠে যখন আমার একটা ডিফারেন্ট তো এখন গ্রুপ আফসোস হলো, হয় না সেটা ভাবলে, মানে 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 স্নবরির জন্য আফসোস হয় কিনা বলছি না, কিন্তু স্নবরির ফলে যেগুলো যেগুলো মিস করেছো বা হয়তো মেবি ব্লাইন্ডেড ইজ ওয়ান অফ দেম, তার জন্য কি আফসোস হয় নাকি না ঠিকই আছে? না না তারপরে যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে তাতে মনে হয় না কিছু মিস করেছি, একদমই ঠিক আছে। না না মানে না হওয়াতে কোনো দুঃখ নেই আর কি। কলেজে ওঠার পর আমার গ্রুপটা যখন একটু চেঞ্জ হলো অ্যান্ড তারপর মনে হলো যে ঠিক আছে, ইটস নট সো ব্যাড। আচ্ছা, ওকে। কিন্তু ওরা কিন্তু একটা মজা ছিল কিন্তু, মানে ধরো আমি তোমায় আমার ক্ষেত্রে বলছি, বন্ধু বান্ধবদের মধ্যে তখন দেখতাম, ধরো ক্লাস 8-9 হয়েছে তো শোনা, মানে বন্ধুদের গ্রুপে কোনো একজনের একটা প্রেম হয়েছে, তখন না ওটা একটা পিয়ার প্রেশারের মতো, যে কি ব্যাপার এবার আমাদের এখনো প্রেম কেন হলো না, হচ্ছে কি না? ব্যাপার। তখন কি হতো, আর বন্ধুরা যেহেতু খুবই বন্ধু একে অপরের, তখন কি একটা মানে প্রেম অ্যারেঞ্জ করা হতো, মানে অ্যারেঞ্জড একটা প্রেম হতো। কীরকম, যে ধরো আচ্ছা তুই সিঙ্গেল আছিস, আচ্ছা আমার এক বন্ধুর এক কাজিন শুনছিলাম ও সিঙ্গেল আছে, তাহলে দাঁড়া তোর সাথে কথা বলিয়ে দিচ্ছি, মানে জানিও না সে কোথাকার কে বন্ধু, তার কোথাকার কাজিন কী বিষয়, তো তার নাম্বার ফাম্বার জোগাড় করে এখান থেকে ওই দুটো নাম্বারে দুদিন কথা হলো, তারপরে হয়তো 3 দিনের দিন তারা দেখা করতে গেল। মানে এরকম মানে প্রেমটাকেও যেরকম অ্যারেঞ্জ করা যায়, মানে পাড়া প্রতিবেশী মিলে একটা প্রেম করিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এইটাও কিন্তু একটা আমাদের সময় একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল টিউশনে প্রেম হওয়া, ইফ ইউ হ্যাঁ, রিমেম্বার। হ্যাঁ। এটা একটা কিন্তু খুব ইন থিং ছিল, এই হ্যাপেনিং আমি তো একটা মানে ব্যাপার এখন তো ছিল। তোমার নিশ্চয়ই চোখে পড়েছে, আমি তো মাঝে মধ্যে একটা পোস্ট দেখি খুব ভাইরাল হয় ফেসবুকে, যে ফলোয়ার আর এখন কি দেখলি তোরা, আমাদের সময় টিউশন থেকে বাড়ি অবধি ফলো করতো, which is true, মানে It is true. আচ্ছা ধরো সোশ্যাল মিডিয়ার একটা যেরকম সমস্যার দিক আমাদের এই কথায় উঠে আসলো, যে সোশ্যাল মিডিয়া স্ক্যাম ইত্যাদি। সোশ্যাল মিডিয়ার একটা ভীষণ মানে সিরিয়াস সমস্যা ট্রোলিং, যেটাকে নিয়ে সারা পৃথিবীতে প্রচুর কথা হচ্ছে। ইউ বিং সামওয়ান ইন পাবলিক লাইফ, তো তোমাকে তো নিশ্চয়ই এটা কখনো এই নেগেটিভিটি ট্রোলিং ফেস করতে Absolutely. হয়। আমি শিওর হ্যাঁ, এটা তো তোমাকেও কখনো না কখনো আমাকে- এক্সপিরিয়েন্স করতেই হয়েছে। কিন্তু ভালো কথা Because- শুনলে মনে হয় যে বাবা যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিল। না বিকজ কি হচ্ছে, মানে আমরা তো ধরো তোমার কাজ যা আমার কাজও, আমরা একটা খুব ভালনারেবল থিন লাইনের ওপর চলি আর কি। বিকজ এভরিথিং ইজ স্ক্রুটিনাইজড অল দ্য টাইম, যে কী বলছি, কী খাচ্ছি, কী পড়ছি, কোথায় যাচ্ছি, এভরিথিং ইজ স্ক্রুটিনাইজড। এবং সোশ্যাল মিডিয়াতে ট্রোল করার একটা সুবিধা হচ্ছে যে তুমি তো মানুষটাকে দেখতে পাচ্ছ না, তুমি জানতেও পারছো না কে কথাটা বলছে, কাজে নিজের আইডেন্টিটি আড়ালে রেখে আরেকটা মানুষকে খারাপ বলাটা ইটস ভেরি ইজি। এখন মানে ট্রোল করাটা না খুব ইজি হয়ে গেছে মানুষের জন্য। অ্যান্ড সামহাউ মানে ইরেসপেক্টিভ অফ দ্য প্রফেশন, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে কোনো কিছু না দেখে না জেনে একটা খারাপ কথা বলে দেওয়ার ইম্প্যাক্টটা কী হতে পারে, এই চিন্তা ভাবনাটাই মানুষের সামহাউ চলে গেছে। যারা রেগুলার ট্রোল করেন আর কি, আমার মনে হয় না যে নিশ্চয়ই সবাই এটাকে এনকারেজ করেন, বাট না। দেয়ার আর সার্টেন কাইন্ড অফ পিপল যারা হয়তো সবার মানে হয়তো কিছু কিছু নাম আমরা যদি খুঁজে দেখি, প্রত্যেকে মানে যারা যারা ট্রোলড হচ্ছেন সেই জায়গায় কিছু জিনিস নাম হয়তো কমন পাওয়া যেতেও পারে। হ্যাঁ। ইনফ্যাক্ট আমি তোমাকে জাস্ট বলছি, মানে যেহেতু তুমি বললে তোমার পেশা এবং আমার পেশা, আমি না আমার পেশার ক্ষেত্রে আমি ট্রোলিংকে সাপোর্ট করছি না, ওয়েলকাম করছি না, কিন্তু আমি এইটুকু বলছি যে আমি তাও একটা জায়গায় বুঝতে পারি যে ধরো পলিটিক্স এমন একটা জিনিস, যে ধরো কেউ একটা সরকারে রয়েছে কি কেউ কোথাও একটা রয়েছে, সে ভালো করলো না খারাপ করলো সেটা প্রত্যেককে এফেক্ট করছে, সুতরাং সেই এফেক্টেড হওয়ার জায়গা থেকে একটা মানুষের মধ্যে একটা রেশ তৈরি হচ্ছে। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আই ক্যানট বি ইররেসপেক্টিভ অফ হোয়াট ইউ আর ডুইং অ্যাজ আ পলিটিশিয়ান অর অ্যাজ সামওয়ান হুজ রানিং দ্য সিস্টেম। তো সেই জায়গা থেকে আমি হয়তো কোনো জায়গায় মনে হলো যে তোমার এই কাজটা আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, অতএব আই নিড টু কল ইউ আউট। এবার কল আউট করার একটা গণতান্ত্রিক সামাজিক রুচিশীল একটা স্তর থাকতে পারে, সেটাকে এক্সিট করে সেটা কখনো একটা কুরুচির পর্যায়ে চলে যাচ্ছে। ক্রিটিসিজম হতে পারে, কিন্তু সেটা ট্রোলিং এ ওটা একটা পর্যায়ে যাবে না, যাওয়া উচিত নয়, কিন্তু সেটা একটা অ্যাবারেশন হচ্ছে, সেটা একটা ডাইভার্সন বা হোয়াট এভার, সেটা একটা বিকৃতি ঘটছে এবং যাচ্ছে। কিন্তু ধরো তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর বা সামওয়ান হুজ মেবি আ সিঙ্গার ও মেবি সামওয়ান হুজ পেইন্টার, ধরো তার ক্ষেত্রে কি হতে পারে, অ্যাট দ্য মোস্ট তুমি একটি ছবি করেছো, যে ছবিটা আমার ভালো লাগেনি, তোমার অভিনয় আমার ভালো লাগেনি, এর ফলে তো আমার ব্যক্তি জীবনে বিপর্যয় ঘটে গেছে এমন তো নয়। আমি বুঝতাম যে তুমি মন্ত্রী, তোমার আমাকে চাকরি দেওয়ার কথা ছিল, দাওনি, কি তুমি স্বাস্থ্যমন্ত্রী, আমার চিকিৎসা পাওয়ার কথা ছিল, পাইনি, তোমার ওপর আমার রাগের একটা কারণ থাকতে পারে। কিন্তু তোমার বড় জোর তোমার গাওয়া একটা গান আমার ভালো লাগেনি, তাতে তো আর আমার ব্যক্তিগত জীবনে কোনো সর্বনাশ ঘটে যায়নি, আমি শুনবো না তোমার সেই গানটা, অন্য কারোর অন্য কোনো গান শুনবো, তার জন্য তো আমার তোমাকে ট্রোল করার দরকার নেই। তো সেই জায়গা থেকে তোমার কি কোথাও মনে হয় যে ধরো পাবলিক ফিগার যারা পাবলিক লাইফে আসে তোমার মতো কি তোমার বাকি কলিগদের মতো, তাদেরকে ট্রোল করাটা কিছু মানুষের কাছে একটা মানসিক বিকৃতি তো বটেই, এটা হচ্ছে একটু অ্যাটেনশন পাওয়ার একটা খুব সস্তা মাধ্যম বলবো, বা মানে কিছু ক্ষেত্রে একটা মানে কি বলবো, অন্যকে অপমান করে নিজের একটা স্যাডিস্টিক একটা আনন্দ পাওয়ার একটা মাধ্যম,
এটা একটা মানসিক সমস্যার পর্যায়ে, মানে সামাজিক থেকে সামাজিক তো বটেই, এটা মানে ব্যক্তিগত স্তরে একটা মানসিক সমস্যার পর্যায়ে চলে যাচ্ছে বলে তোমার কখনো মনে হয়? কিছুটা তো নিশ্চয়ই, কারণ দেখো এটা না সামহাও আমার মানে একটা অদ্ভুত সিচুয়েশনের সঙ্গে এটা একটা সিমিলারিটি পাই আমি। তুমি দেখবে যে বহু মানে আগেকার দিনে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, বলা উচিত না হয়তো কথাটা, মানে ওরকমভাবে এটা খুব মানে জেন্ডার স্পেসিফিক জিনিসটা নয়, যে বলতেন না যারা বাড়িতে থাকতেন তাদের একটা ওরকম গ্রুপ ছিল, খুব পরনিন্দা পরচর্চা গ্রুপ, সেই পুরো জিনিসটা এখন সামহাও সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উইচ ইজ ভেরি উইয়ার্ড। যে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যারা জেনারেলি হ্যান্ডেল করেন, দে আর দি ইউথ, তাদের এত সময় থাকার কথা নয়। মানে তারা নিজেদের ক্যারিয়ার, নিজেদের ভালো, নিজেদের গ্রোথ সম্পর্কে চিন্তা ভাবনা না করে আরেকজন কি করছেন, বা তার কোনো একটা সিনেমা আমার খারাপ লেগেছে, তার কোনো একটা কথা আমার খারাপ লেগেছে, হতে পারে তিনি কোনো একটা কথা বলেছেন, সিনেমা আমি ছেড়েই দিলাম যে কারো সিনেমা আমার পছন্দ হয়নি বা কারো গান আমার পছন্দ হয়নি, তিনি হয়তো সোশ্যাল মিডিয়াতে নিজের কোনো একটা ওপিনিয়ন দিয়েছেন যেটাতে আমি এগ্রি করি না, নাই করতে পারি। তো তার মানে এই নয় যে তাকে আমি পার্সোনালি অ্যাটাক করব বা তাকে আমি কোনোভাবে মানুষ হিসেবে তাকে ডেরোগেট করবো, সেটার কোনো অধিকার আমার নেই, সেইভাবে আমি কাউকে ট্রোল করতে পারি না। সিমিলারলি তুমি একজন তুমি যদি পাবলিক সার্ভিসে থাকো, তোমার কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট যেটা মানুষের এক্সপেকটেশন ছিল যেটা ফুলফিলড হয়নি, সেক্ষেত্রে মানুষ সেটা নিয়ে বলতেই পারেন, তার ক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু তার মানে এই নয় তো যে তিনি তোমাকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন বা তিনি একজন সেলিব্রিটিকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন। ট্রোলিংয়ের সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করা। আমার কাজ খারাপ বলা নয় বা আমার গান খারাপ বলা নয়, বা আমার কোনো একটা কাজে যদি আমি ফেলিয়ার হয়ে থাকি সেটার ব্যাপারে ক্ষোভ দেখানো, কাজ নিয়ে আলোচনা হয় না, মানুষটাকে নিয়ে আলোচনা হয়। যেমন ধরো অর্জুন কাপুরের ছবি আমার ভালো লাগে না, নাই ভালো লাগতে পারে, কিন্তু মানে অর্জুন কাপুরকে ট্রোল করাটা কিছু মানুষের পেশা হয়ে গেছে। মানে অর্জুন কাপুরের কে কত ভালো ট্রোল করলো তার স্ক্রিনশট আবার ভাইরাল হয়, লক্ষ লক্ষ শেয়ার হয়, কে কত মজা করতে পারলো, সেটা কত ফানি হলো। আচ্ছা, আমি তোমাকে উল্টো দিকটা জিজ্ঞেস করছি, কখনো কি তোমার এইটাও মনে হয় যে ধরো ট্রোলিংটা আমাদের সমাজে বরাবরই ছিল, খালি সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে হয়তো এই ট্রোলিং শব্দটা আমরা পেয়েছি, আদারওয়াইজ দ্য আইডিয়া ওয়াজ অলওয়েজ দেয়ার। এই কারণে আমি জিজ্ঞেস করছি, মনে করো ধরো আজ যেরকম বহু মানুষ আছেন যারা কিনা সোশ্যাল মিডিয়াতে কাজই হচ্ছে যে আমি দিনের একটা সময় আমি ফেসবুকে গিয়ে লিখে আসবো যে সৃজিত মুখার্জি সিনেমা বানাতে পারে না, কি অনুপম রায় গান গাইতে পারে না। এরকম মানুষ হয়তো আজ থেকে 20 বছর কি 30 বছর আগেও ছিলেন, যিনি বলতেন যে অঞ্জন চৌধুরী সিনেমা বানাতে পারে না, কি মনে করো মৃণাল সেন সিনেমা বানাতে পারে না, কিন্তু তফাৎটা হচ্ছে সেই মানুষটা এই কথাটা হয়তো পাড়ার চায়ের দোকানে বসে বলতেন, যে কারণে তার পাশে 5 জন শুনতো এটা। কিন্তু আজকে যেহেতু সে এটা সোশ্যাল মিডিয়ায় বলছেন, সেহেতু তার পোটেনশিয়াল ভিউয়ার হচ্ছে গোটা গ্যালাক্সি। এবং তার পাশাপাশি ধরো 1990 সালে কেউ যদি পাড়ার চায়ের দোকানে বসে যে লোকটা বলে ধরো অঞ্জন চৌধুরী ও কি সিনেমা করে, ধরো মৃণাল সেন ও কি সিনেমা করে, তার এটা ওইখানেই বলার ক্ষমতা রয়েছে, তার ওটা অঞ্জন চৌধুরীকে বা মৃণাল সেনকে পৌঁছতে পারবে না, ব্যক্তিগতভাবে বলে আসতে পারবে না। কিন্তু আজকের তারিখে সৃজিত মুখার্জিকে কি রাজ চক্রবর্তীকে কেউ এটা সরাসরি সোশ্যাল মিডিয়া ট্যাগ করে বলতে পারবে এবং ডিরেক্ট অ্যাটাক করতে পারবে, এবং ডিরেক্ট যেহেতু সে অ্যাটাকটা করতে পারবে, সেহেতু এটা তাকে আরো বেশি করে উৎসাহিত করছে একজন নামকরা একজন মানুষকে সরাসরি গিয়ে গালাগাল দিয়ে আসার যে একটা আনন্দ, এটা তাকে বেশি করে টিটিলেট করছে। অতএব এই টেন্ডেন্সিটা হয়তো মানুষের মধ্যে বরাবরই ছিল, কিন্তু আজকে হয়তো একটা মানে একটা ফোরাম, সোশ্যাল মিডিয়ার মতো একটা ফোরাম পেয়ে এই টেন্ডেন্সিটা হয়তো ফুলে ফলে আরো বেশি পল্লবিত হয়েছে। অ্যাবসলিউটলি, আমি এটাই বলছিলাম যে একটা সময় আমরা বলতাম না যে বাড়িতে একজন খুব ওই কুচুটে দিদিমা পিসিমা থাকেন, যারা কেউ একজন বাড়ির কারো একটা সম্পর্কে কন্টিনিউয়াসলি খারাপ কথা বলতে থাকেন, বা তুমি যেটা বলে যে চায়ের দোকানে বসে সবাই খারাপ, এরকম একটা কথা, কেউ কিছুই পারে না আর কি, একমাত্র যা পারি আমিই পারি, এরকম একটা মানে ব্যাপার জানানো, সেটা ওইটুকু জায়গার মধ্যে লিমিটেড ছিল, সেটা বাড়ির একটা ঘরের মধ্যে বা বাড়ির একটা উঠোনের মধ্যে লিমিটেড ছিল বা চায়ের দোকানে ছিল। আজকে তো লিমিটেশনটা চলে মানে স্পেসের লিমিটেশনটা চলে গেছে না, যে মানুষটাকে আমি অপমান করতে চাইছি তাকে আমি ডিরেক্টলি বলতে পারছি, সে আমার সোশ্যাল মিডিয়ার এটা পড়ছে, সেটার একটা আনন্দ নেই যে আমি হয়তো কেউ, আমি তো ভেতরে ভেতরে জানি আমি কেউ না, সেই মানুষটা যাই অ্যাচিভ করেছেন তিনি আমার থেকে অনেক বড়, কিন্তু আমি তাকে বললাম, এটা মানে বলে আমার খুব আনন্দ হলো। এটা একটা অদ্ভুত একটা, হ্যাঁ একটা ডিস্টরশন তো বটে, এটা একটা মানসিক বিকৃতির জায়গা, এবং এই জিনিসটা আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ক্রমশ আরও বাড়ছে, কারণ খুব ছোট ছোট জিনিস কিন্তু তুমি দেখবে সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিংয়ের ক্ষেত্রে খুব ফ্লেয়ার আপ করে যাচ্ছে, which is very মানে খুব ভেরি অ্যালার্মিং। মানে এটা ধরো আজ থেকে ধরো 40 বছর আগে কি 45 বছর আগে আমি কল্পনাই করতে পারছি না, ধরো পাড়ার কোনো একজন পিন্টু দা বলে কেউ একজন আছেন,
তিনি বাড়ি ফিরে বলছেন, জানো আজকে আমার সাথে না সুচিত্রা সেনের খুব ঝগড়া হলো। এটা তো ভাবতেই পারছি না, কিন্তু আজকে এটা হয়তো পাড়ার বিল্টুদার পক্ষে সম্ভব বলা যায়। পায়েল সরকারের সাথে তো আমার তো কথা কাটাকাটি হয়ে গেল, যা বকে যা বলাই মুখের উপরে বলে দিয়েছি। সুতরাং তার কিন্তু ওই পিন্টুদা এবং বিল্টুদার মধ্যে কিন্তু মানসিকতাটা পাল্টায়নি, মানে মানসিকতাটা হয়তো আগেও ছিল, কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে ঝগড়া করার মাধ্যমটা ছিল না, পায়েল সরকারের সঙ্গে ঝগড়া করার কি হয়তো মানে ধরো শুভশ্রীর সাথে ঝগড়া করার সেই মাধ্যমটা তার কাছে আজকে রয়েছে। এটা হয়তো ইয়ে, কিন্তু হ্যাঁ আচ্ছা তো বলো, ধরো আমাদের এই আলোচনাটা শুনে যারা আমাদেরকে ট্রোল করবে তাদেরকে তুমি কি বলতে চাও? করে দেন, কোনো অসুবিধা নেই, আমরা পড়িও না। না আমি এটা বেসিক্যালি দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। সো হাউ ডু ইউ লাইক হ্যান্ডেল দ্য ট্রোলিং? মানে তোমাকে কি কখনো খুব রুথলেস ট্রোলিং ফেস করতে হয়েছে? এটা বলো। খুব রুথলেস, আর অনেস্টলি সত্যি কথা বলতে কি না, আমি না খুব একটা পড়ি না এগুলো ট্রোলিং গুলো। মানে আমি হ্যান্ডেল করব কেন? কোথায় একজন কে বসে, কে তাকে আমি চিনি না জানি না, সে আমার নামে একটা কিছু কথা বললো, হাউ ডাজ দ্যাট ম্যাটার টু মি? মানে আমার লাইফটা এতটা জবলেস তো আমিও নই, আমার সময়টা এবং আমার নিজের জীবনটা এতটা তো ইনসিগনিফিকেন্ট নয় যে আমাকে ওইগুলো পড়ে সেটা মাথায় তুমি দেখোই না, মানে তুমি পড়োই না, তুমি একদম পড়ে না, কেন পড়বো? সুতরাং পায়েলকে লাভ ট্রোল নেই, করবেন না, কেন পড়বে না? আচ্ছা আমার একটা মানে প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে যে আমি তোমার প্রচুর ইন্টারভিউজ এবং তুমি যেখানে যেখানে বক্তৃতা করো আমি শুনেছি, অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ স্পিক, অ্যান্ড আমি খুব অনেস্টলি কথাটা বলছি। আমার মনে হয় যে ইউ আর ওয়ান অফ দোজ ভেরি ফিউ পিপল যারা একটা খুব ভালো শিক্ষা এবং আপব্রিঙ্গিং নিয়ে এই রাজনীতিতে এসছেন। ইউ আর ওয়ান অফ দ্যাম। তো ধরো তুমি যদি রাজনীতিতে না আসতে, তোমার কি কোনো চয়েস ছিল যে তুমি অন্য কিছু করতে চেয়েছিলে? হ্যাঁ, আমি তার আগে জাস্ট একটা কথা বলছি, আমি কতটা শিক্ষা বা আপব্রিঙ্গিং নিয়ে রাজনীতিতে এসেছি আমি জানি না, কিন্তু আমি যে রাজনীতি করেছি সেই রাজনীতি আমাকে একটা শিক্ষা এবং আপব্রিঙ্গিং দিয়েছে। বাট কামিং টু হোয়াট ইউ আস্কড, সেটা দেখো, সেটা আমার ধারণা আমাদের প্রত্যেকেরই ছোটবেলা থেকে 12-14টা বিভিন্ন সময় বিভিন্ন জীবন আমরা কল্পনা করেছি আর কি। সুতরাং আমারও সেরকম ছিল। আমার যতদূর মনে পড়ে আমার জীবনের প্রথম স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। আর ইনফ্যাক্ট একটা বয়স পর্যন্ত আই প্লেড ক্রিকেট ভেরি সিরিয়াসলি, বাট তারপরে আমি একটা সময়ের পরে একটু ম্যাচুরিটি আসার পরে বুঝতে পারি যে মাই ট্যালেন্ট উড ফল শর্ট অফ হোয়াট আই পারহ্যাপস ওয়ান্ট টু বিকাম। সো ঠিক আছে, তো তারপরে যা হয় আর কি, আস্তে আস্তে সেই এটা চলে গেল। তবে একটা জিনিস যেটা আমার, তুমি যদি বলো যে ইচ্ছা ছিল বা হয়তো আছেও বা হোয়াট এভার, আই উড ওয়ান্ট টু মেক ফিল্মস, মানে আই ওয়ান্ট টু ইউনো লাইক মেক ফিল্মস। এখানে আমি একটা কথা তোমায় বলছি যে প্রবুদ্ধদা, মানে প্রবুদ্ধ ব্যানার্জি, আমাদের খুব বিখ্যাত মিউজিক ডিরেক্টর, প্রবুদ্ধদা আমাকে এবার খুব সুন্দর একটা কথা বলেছিল যে দেয়ার লট অফ পিপল, সত্য তুমি দেখবে আজকের দিনে দেয়ার লট অফ পিপল who want to become filmmakers. They don't want to make films, they just want to become filmmakers for the idea of it, filmmaker হওয়ার যে গ্ল্যামার বা যে আনন্দ। বাট আই সিরিয়াসলি ওয়ান্ট টু মেক ফিল্মস। তার কারণটা হচ্ছে আমার মনে হয় যে দুটো জিনিস। এক হচ্ছে যে, তোমাকে এটা বলাটা আমার বাতুলতা, তুমি এটা আমার থেকে অনেক ভালো জানো, সেটা হচ্ছে যে মানে ফিল্ম মেকিং হচ্ছে এমন একটা আর্ট যার মধ্যে বাকি সমস্ত আর্ট ফর্মের একটা অ্যামালগামেশন আছে। হ্যাঁ, মানে অভিনয় থেকে শুরু করে you have to know a bit of everything, and you need to even if you don't know too much, but then you have to you know be in a system, be in an environment where everything is happening, or every stream of art is being celebrated. So be it music, be it like visual art, be it acting, whatever, সব কিছু। এইটা একটা। দ্বিতীয়টা আমি বিশ্বাস করি, দেখো ওই উৎপল দত্তরা কথা বলেছিলেন যে আমি পুনর্জন্ম মানি না, কিন্তু যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে, আমি আর্টিস্ট হবো কিনা জানি না, কিন্তু আমি অ্যাক্টিভিস্ট হব। তো অ্যাক্টিভিজমের জায়গা থেকেও আমি এটা মনে করি যে আমাদের তো একটা খুব গভীর গল্প বলার দেশ। তো যে কোনো কথা, মানে হাজারটা বক্তৃতায় বা সংলাপের মধ্যে, মানে আমি বলছি যে ওই মনোলগের মধ্যে দিয়ে যা কনভে করা যায় না, তা গল্পের মধ্যে দিয়ে কনভে করা যায়। সো সিনেমা আমার মনে হয় যে সেরকম একটি মাধ্যম যা কিনা যে কোনো কথাকে, জীবনবোধকে, বক্তব্যকে কমিউনিকেট করতে পারে। তোমার একটা জায়গাকে তুমি যাতে যেটা আমি মানে 5 ঘন্টার বক্তৃতায় যেটা কনভে হবে না, সেটা হয়তো একটা সিনেমায় সেটা বলা যায়। ইনফ্যাক্ট একটা 5 মিনিটের গানে কি একটা 1 পাতার কবিতাতেও কনভেট হয়। থ্রু আর্ট অনেক কিছু এক্সপ্রেস করে। দ্যাট ইজ দ্য বিউটি অফ এক্সপ্রেশন। দ্যাট ইজ দ্য বিউটি অফ আর্ট। ওয়েল আই হোপ যে তুমি কোনোদিন একটা খুব ভালো ছবি বানাও, আমরা সবাই সেটা দেখতে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে আমাদের আড্ডা প্রায় শেষের দিকে, তো যেটা তোমাকে আমি যে প্রশ্নটা করে শেষ করতে চাইবো তা হচ্ছে যে ধরো আজকে একটি মেয়ে, ধরো তোমারই মতো কোনো একটি কলেজে কি ইউনিভার্সিটিতে পড়ছে, তার
পায়েল সরকার হওয়ার ইচ্ছে, কি তার অভিনেত্রী হওয়ার ইচ্ছে, সে অভিনয় করতে চায়, সে এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এবং সেও তোমার মতো একটি পরিবার থেকে যার কিনা সরাসরি এই ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, তাকে তুমি কি পরামর্শ দেবে? সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, তার কি করতে হবে, কি করতে হবে না? হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস? আমি একটা কথা বলতে পারি, দেখো মানে যেই ইন্ডাস্ট্রিতে আসতে চাও কেন বা যে কোনো প্রফেশনে, পায়েল সরকার বা XYZ হতে না আসাটাই ভালো। ইউ শুড মেক ইউর ওন মার্ক। তোমার যদি মনে হয় যে কারো যে না সত্যিই এই অভিনয়টা করতে আমি পছন্দ করি, ক্যামেরার সামনে কাজটা করতে আমার ভালো লাগে, অ্যাকচুয়াল জায়গা কিন্তু ওইটা। মানে আমার কাছে ধরো মানে নেম ফেম ওগুলো সব কিছু ইটস জাস্ট পার্কস অফ দিস প্রফেশন। প্রথমে হচ্ছে যে ক্যামেরাটা যখন অন হয় না, যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমরা পারফর্ম করি, দ্যাট গিভস মি দি আলটিমেট হ্যাপিনেস। ওই হ্যাপিনেসটা যদি আমাকে যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওটা আমি ফিল করতে পারি, তাহলেই এই জায়গাটা আমার জন্য। বাকি সব কিছু মানে যেটা ধরো 3 ইডিয়টসে একটা ডায়লগ ছিল না, যে ডোন্ট রান আফটার সাকসেস, বিকাম এ জিনিয়াস দেন সাকসেস উইল রান আফটার ইউ। তো সেইটাই আমার মনে হয়, দ্যাট ইজ দি আলটিমেট থিং, যে কাজটাই আমি করব না কেন আমাকে সেটার জন্য নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে, আমাকে নিজেকে আরও ভালো হতে হবে, নিজের স্কিল বাড়াতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। বাকি সব কিছু যা যা হতে চাই অ্যান্ড অল দ্যাট উইল ফলো। খুব ভালো, খুব ভালো লাগলো পায়েল আড্ডা দিয়ে। নিশ্চয়ই এরকম আড্ডা খাবার হবে নিশ্চয়ই। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অবাক হচ্ছেন যে আমরা দুজন আছি এখানে, 3টে কাপ রাখা কেন? তৃতীয় কোনো ব্যক্তির হয়তো একটা এন্ট্রি আপনারা আশা করেছিলেন, সেটা নয় ব্যাপারটা। এই 3টে কাপের মধ্যে 2টো কাপ হচ্ছে আমাদের কফি খাওয়ার, আর মাঝের কাপটা হচ্ছে যাতে পায়েলের আমরা অটোগ্রাফ নিতে পারি, ওটা ওর অটোগ্রাফ দেওয়ার কাপ। ওকে, থ্যাংক এই ইউ। সেলফির যুগে সেই আমরা অটোগ্রাফ সেলিব্রেট করছি। অনেকদিন পরে অটোগ্রাফ দিচ্ছি। এইটা থ্যাংক ইউ, এইটা পায়েলের সেই অটোগ্রাফ যেটা কিনা আমাদের ওই অটোগ্রাফের কালেকশনে যুক্ত হবে। থ্যাংক ইউ পায়েল। আর এটা আপাতত এখানটায় রাখছি। এইটা ওয়াও মোমোর তরফ থেকে তোমার জন্য এই ফুড হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার তো আড্ডা দিয়ে দারুণ লাগলো, তোমার কেমন লাগলো বলো? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো। মানে আমি এতক্ষণ ধরে এত কথা বললাম, আই ডিডন্ট এক্সপেক্ট যে এত কথা এত ফ্রিলি এত এরকম সুন্দর ফ্লোতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে আমাদের আড্ডা হলো, আর এই গোটা সময়টা জুড়ে, গোটা আড্ডা জুড়ে আমরা অনেকগুলো যাকে বলে ওয়াও মোমেন্টস আমরা পেয়েছি। তো সেইগুলো আপনারা এখন দেখুন।